আলিম 2026 যারা রয়েছে তোমরা তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র মানে প্রথম পত্র পরীক্ষার এমসিকিউ সমাধান নিয়ে এসেছি তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ এখানে একটা টাইপিং মিস্টেক ছিল, এখানে 2023 না 2026 হবে বহু নির্বাচনী, এটা ঘ সেট, সবাই মিলিয়ে নিবা তোমাদের যার যা যে সেট রয়েছে। তো প্রথমে দেখো এমসিকিউতে রয়েছে ইলেকট্রনিক পদ্ধতিতে আয়কর প্রদান এর ফলে কি কি হয়? দুর্নীতি প্রবণতা হ্রাস পায়, হ্যাঁ অবশ্যই। তারপরে আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি হয় না, কারণ ইলেকট্রনিক পদ্ধতিতে কখনোই তোমার আমলাতান্ত্রিক যে জটিলতা সমস্যা আছে এটা হ্রাস পায় মানে সৃষ্টি হয় না, উল্টো এটা আরও বড় উল্টো হ্রাস পায়। কারণ তুমি অনলাইনের মাধ্যমে যখন কোনো একটা সেবা নিশ্চিত করবে তখন এই আমলাতান্ত্রিক জামা ও অফিসে গিয়ে বিভিন্ন অফিসে গিয়ে সেবা নিতে হয়, এটা থেকে আমরা মুক্ত হয়ে আমরা বাসা বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে সেবাটা গ্রহণ করতে পারি। তার মানে এটা খ ভুল, তাহলে আমরা উত্তর হিসেবে পাচ্ছি হচ্ছে 1 এবং 3। তাহলে এটা আছে কোথায়? এটা হবে তোমার খ নাম্বার, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ নেতৃত্ব কোন ধরনের গুণ? নেতৃত্ব একটা সামাজিক গুণ। তারপরে হচ্ছে তোমার আমি যদি একটু মার্ক করে দিই তাহলে সুবিধা হবে। তারপরে দেখতে পাচ্ছ হচ্ছে নেতৃত্ব সামাজিক গুণ, আর এটা ছিল খ নাম্বার। তারপর দেখতে পাচ্ছ শাওনের মধ্যে একটা উদ্দীপক রয়েছে, শাওন ও সুজন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। শাওন সাদা সিধা কথা বলে, বন্ধুদের বিপদে এগিয়ে যায়। অপরপক্ষে সুজন এবছর ছাত্র ক্যাবিনেটের নির্বাচনে পরাজিত হলেও হাসিমুখী পরাজয় মেনে নেয় এবং বিজয়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তবে শাওনের মধ্যে কোন ধরনের মূল্যবোধ প্রকাশ ঘটেছে? এটা দেখো শাওন তার ভিতরে একটা নৈতিক গুণ প্রকাশ পেয়েছে। নৈতিক গুণ বলতে কি? যেটা আমাদের বিবেক থেকে মনে হয় যেটা আসলে একটা করা উচিত আমাদের, এটা না করলে কোনো শাস্তি নেই, এটা হচ্ছে নৈতিক গুণ। তাহলে দেখো শাওন সাদাসিধে কথা বলে বন্ধুদের বিপদে এগিয়ে যায়, ও কিন্তু এগিয়ে না গেলে ওর কোনো শাস্তি ছিল না, তাহলে এটা হবে নৈতিক গুণ। তারপরে 4 নাম্বার দেখো সুজনের কর্মকাণ্ডের ফলে সমাজে সুজন কি করে? হাসি মুখে তার পরাজয় মেনে নেয় এবং বিজয়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তাহলে আমরা এটা দ্বারা কী করি? পরমত সহিষ্ণুতার মনোভাব সৃষ্টি হয় অবশ্যই। তারপর ব্যক্তিগত স্বার্থের ব্যাপারে মানুষ সচেতন হবে না, ব্যক্তিগত স্বার্থ তো হয় না, ব্যক্তিগত স্বার্থ থাকলে সে উল্টো আরও মারামারি করতো, দাঙ্গা হাঙ্গামা করতো, তারপরে বলতো যে এটা নির্বাচন সুষ্ঠু হয় নাই। তাহলে খ নাম্বার ভুল, তাহলে উত্তর সঠিক হবে হচ্ছে তোমার হচ্ছে 1 এবং 3, খ নাম্বার। তারপরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উৎকৃষ্ট ব্যাখ্যা করেন কে? এটা হবে তোমার মন্টেস্কু, ঠিক আছে, ঘ নাম্বার মন্টেস্কু। তারপর আধুনিক জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা বলা হয় কাকে? আধুনিক মানে জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা বলা হয় হচ্ছে ম্যাকিয়াভেলিকে, ঠিক আছে, ক নাম্বার 6-এর। তারপরে হচ্ছে তোমার তোমার একটু হয়তো উলটপালট হয়ে গেছে, আমার টাইপিং মিস্টেক হয়েছে হয়তো, বা যে ক নাম্বারটা খ নাম্বারের জায়গায় এরকম চলে গিয়েছে। উত্তর সঠিকটা হবে ম্যাকিয়াভেলি, তোমরা মিলিয়ে নিবা, ঠিক আছে। তারপর দেখো জনাব আফজাল প্রজাতন্ত্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার অধীনস্থ এলাকার দেখি আমরা একটু, অধীনস্থ এলাকার উদ্দীপকটা কি মিসিং গেল নাকি? হ্যাঁ ওটা মনে হয় মিসিং গেছে নাকি, দেখি, না সরি এটা নিচে প্রশ্ন। এলাকার জন্য অন্য সকল কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং সরকারের নীতি বাস্তবায়নের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। তাহলে জনাব আফজাল একজন কি? জনাব আফজাল একজন আমলা, কারণ তিনি কি ছিলেন? একজন প্রজাতন্ত্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। কর্মকর্তা শব্দ উল্লেখ থাকলে মানে কি আমলা, যারা সচিব, যারা সরকারি চাকরি করে তাদেরকে আমলা বলা হয়। তারপরে দেখো কোনটি দিয়ে জাতীয়তাবাদ প্রকাশ পেয়েছে? প্রথমে রয়েছে বিদেশি কোম্পানির প্রসাদনী। না, জাতীয়তাবাদ তো কখনো বিদেশের সাথে সংশ্লিষ্ট হতে পারে না, জাতীয়তাবাদ মানে নিজের দেশের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে। খেলায় নিজের দেশের দলের প্রতি সমর্থন, এই দেখো আমরা পেয়ে গেছি, আর নিচে দেওয়ার দরকার নেই। তারপর দেখো হচ্ছে জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা। উক্তিটির প্রবক্তা কে? উক্তিটির প্রবক্তা হচ্ছে তোমার এই যে লাস্কি, এই যে হ্যারল্ড জে লাস্কি, এটা হবে ঘ নাম্বার, ঠিক আছে। তারপর দেখো সুশাসন ধারণাটির কোন সংস্থা কর্তৃক উদ্ভাবিত? এটা হবে সুশাসন বিশ্ব ব্যাংক, আর যদি বলা হতো মানবাধিকার তাহলে হতো জাতিসংঘ, তাহলে সুশাসন এটা বিশ্ব ব্যাংক ধারণা দিয়েছিল। তারপর দেখো তথ্য অধিকার আইন বাস্তবায়নের ফলে শাসন ব্যবস্থার জবাবদিহিতা নিশ্চিত হবে, নাগরিক রাষ্ট্রের গোপনীয়তা নথি দেখতে সক্ষম হবে, নাগরিকের অধিকার নিশ্চিত হবে। তাহলে দেখো 11 নম্বর হচ্ছে 1-3, কারণ তথ্য অধিকার আইনের বাস্তবায়নের ফলে আমরা শাসন ব্যবস্থা জবাবদিহিতা নিশ্চিত অবশ্যই, কারণ তথ্য অধিকার একটা মানে এটার মানেই হচ্ছে তোমার সরকার বা মানুষ কোনো একটা কোম্পানি যদি কাজ করে সেই কাজটা একেবারে প্রকাশ করা, এই অধিকারটা আমরা সাধারণ যারা জনগণ রয়েছি আমাদের এটা জানার অধিকার রয়েছে, এটাই হচ্ছে তথ্য অধিকার আইন। তাহলে এটা অবশ্যই 1 নম্বর সঠিক হবে। নাগরিক রাষ্ট্রের গোপনীয়তা নথি দেখতে সক্ষম হবে না, তথ্য অধিকারের ভিতরে কিছু নিয়ম নীতি রয়েছে, যেমন রাষ্ট্রে তোমার যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেগুলো দেখালে রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট হবে, রাষ্ট্রের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বা এরকম সমস্যার সৃষ্টি হবে, এগুলো কখনোই রাষ্ট্র দেখায় না, তাহলে রাষ্ট্রের গোপনীয়তার নথি কখনো দেখতে সক্ষম হবে না। তারপর 3 নম্বর হচ্ছে নাগরিকের অধিকার নিশ্চিত হবে, অবশ্যই নাগরিকের অধিকার নিশ্চিত হবে। তাহলে আমরা উত্তর হিসেবে বেছে নিচ্ছি হচ্ছে 1 এবং 3।
তারপর একটা উদ্দীপক রয়েছে, দেখো, জনাব রায়হান একজন দায়িত্ব সম্পন্ন সচেতন নাগরিক। দেশে পানির স্তর নিচে নেমে যাওয়ার, খাদ্য উৎপাদন ব্যাহত হলে খাদ্যাভাব দেখা দেয়, এতে জনগণের অবস্থা ভীতি সৃষ্টি হলে দেশের ভবিষ্যৎ ও সংকটকালীন অবস্থা নিরসনে একসাথে কাজ করার অঙ্গীকার করেন। অপরদিকে জনাব জাহাঙ্গীর ধীর পায়ে বলেন, ক্ষমতায় গেলে দেশের এই সংকট নিরসনে কার্যকরী ভূমিকা নেবেন। তাহলে দেখো উদ্দীপকে জনাব রহমানের রাজনৈতিক দলের কোন কাজটি পরিলক্ষিত হয়? এটা হবে তোমার জাতীয় ঐক্যবোধ সৃষ্টি, কারণ তিনি সবাইকে ঐক্যবদ্ধ করে এই সমস্যার একটা সমস্যার সমাধান করে, তাহলে এটা হবে জাতীয় ঐক্যবোধ। তারপরে দেখো 13 নম্বরে যদি আমরা একটু যাই, 13 নম্বরে হচ্ছে বলা হয়েছে যে উদ্দীপকে জনাব জাহাঙ্গীরের কাজে রাজনৈতিক দলের কি হবে? আমরা যদি উদ্দীপকটা একটু ভালো করে পড়তাম তাহলে তোমরা এটা বুঝতে পারতো। এটা হবে 1 এবং 2। এবং নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতায় আরোহণ সহজ হবে, রাজনৈতিক সংগঠনের গ্রহণযোগ্যতা বাড়বে। দলীয় স্বার্থ প্রাধান্য কখনোই না, দলীয় স্বার্থ রাজনৈতিক দলের যারা রয়েছে তারা দলীয় স্বার্থ কখনোই তাদের প্রাধান্য পায় না, বরং তাদের কি হয়, নিয়মতান্ত্রিক ক্ষমতা আরোহণের একটা সহজ একটা উপায় হয়। তারপর রাজনৈতিক সংগঠনের গ্রহণযোগ্যতা বাড়বে যদি তারা এই কাজগুলো করে। তাহলে উত্তর হিসেবে আপনারা বেছে নিচ্ছি ক। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কোনটির উপর নির্ভরশীল? এটা হবে তোমার রাজনৈতিক দল। ঠিক আছে, এটা কি হবে? খ নাম্বার, রাজনৈতিক দল। তবে দেখো নয়ন ও নীলা স্বামী স্ত্রী, অভাব অনটনের কারণে দুজনই একটি ইটের ভাটায় কাজ করে। সমানভাবে কাজ করার পরেও মালিক নয়নকে 500 টাকা ও নীলাকে 400 টাকা মজুরি দেন। এতে নীলা প্রতিবাদ করে কিন্তু কোনো লাভ হয়নি। তাহলে নীলা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত? এই যে অধিকার অর্থনৈতিক, কারণ অর্থ একজনকে বেশি দিয়েছে আর একজনকে কম দিয়েছে। তারপর দেখো গভর্নেন্সকে স্মার্ট গভর্নমেন্ট কে বলেছেন? এটা বলেছে হচ্ছে তোমার চন্দ্রবাবু নাইডু। তারপরে দেখো জনাব মাজেদ একজন নিরীহ প্রকৃতির ভদ্রলোক, তার প্রতিবেশী জনাব আবেদ একজন প্রভাবশালী সরকারি কর্মকর্তা। তিনি ক্ষমতা অপব্যবহার করে প্রতিবেশী জনাব মাজেদের সম্পত্তি জবরদখল করে নেন। জনাব মাজেদ আদালতে নালিশ করে তার সম্পত্তি ফিরিয়ে দেয়। তার উদ্দীপকে জনাব আবেদের কাজটি কিসের প্রতিবন্ধক? অবশ্যই তোমার সুশাসন, কি বলে এটা, সুশাসন হতে পারে, আইনের শাসন। আইনের শাসনের একটা তোমার কি বলে, প্রতিবন্ধক। ঠিক আছে, তারপর দেখো উদ্দীপকের আদালতের মাধ্যমে জনাব মাজেদের সম্পত্তি ফিরে পাওয়ার বিষয়টি ইঙ্গিত করে। কিসে ইঙ্গিত করে তোমার? এটা হবে তোমার, আমি যদি একটু পড়ি, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সরকারের জবাবদিহিতা। না, তাহলে এটা হবে আইনের শাসন আর বিচার বিভাগের স্বাধীনতা। ঠিক আছে, তাহলে হবে ক, 18 ক। তারপরে দেখো 19 নাম্বার, কোনটি স্বাধীনতার রক্ষার বেষ্টনী হিসেবে কাজ করে? এটা হবে তোমার আইনের যথার্থ প্রয়োগ। ঠিক আছে, আইনের যথার্থ প্রয়োগ। তারপরে যদি আমরা দেখি তোমার আইনের চোখে সমান কোন ধরনের অধিকার? আইনের চোখে সবাই সমান, এটা কোন ধরনের অধিকার? এটা যদি আমরা দেখি উত্তর হিসেবে দেখো ধর্মীয় আছে, অর্থনৈতিক আছে, সামাজিক। তাহলে অবশ্যই সামাজিক হওয়ার কথা, কারণ সামাজিক হিসেবেই তো আমরা সবাই দেখতে পাই যে আইনের চোখে সবাই একটা সমান তোমার অধিকার ভোগ করে থাকে। কোন নেতৃত্বের গুণাবলীর মধ্যে জাদুকরী প্রকাশ পায়? দেখো ওই যে জাদুকরী বলতে মানে কথার মাধ্যমে যে নেতৃত্ব, একেবারে কথার মাধ্যমে মানুষকে বশ করে ফেলা হয়, এটা হচ্ছে বাগ্মিতা। ক নাম্বার। ঠিক আছে, তারপর দেখো আমলাতন্ত্রের জনক বলা হয় কাকে? আমলাতন্ত্রের জনক বলা হয় হচ্ছে তোমার গ নাম্বার, ম্যাক্স ওয়েবার। তারপর দেখো উদ্দীপক রয়েছে, রিমার রাষ্ট্রের শাসন ক্ষমতা এক জায়গায় থেকে পরিচালিত হলে দেশের তৃণমূল পর্যায়ের মানুষের কষ্টের কথা ভেবে নির্বাচিত আইনের সভার সদস্যরা দেশের তৃণমূল পর্যায়ে সরকারি সেবা পৌঁছানোর ব্যবস্থা করেন। অপরদিকে রিনার দেশের সরকার জনগণের অধিকার রক্ষা ও সরকারের দাপ্তরিক কাজে গতিশীল করতে প্রত্যেক বিভাগের কাজের স্বাধীনতা সীমারেখা নির্ধারণ করে আইন পাশ ও কার্যকরী করেছে। তা দেখো উদ্দীপকের রিমার রাষ্ট্রের সরকারি ক্ষমতায় কোনটির প্রয়োগ ঘটেছে? এটার উত্তর হিসেবে তোমার এখন দেখো উত্তরে আছে, ক নাম্বারে আছে ক্ষমতার ভারসাম্য নীতি, না। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি, এটাও হবে না। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, হ্যাঁ এটাই হবে। আর এটা হচ্ছে সরকারি বিভাগে নির্বাচিত, এটা কখনোই হবে না। তারপর দেখো রিনার রাষ্ট্রের সরকার গৃহীত নীতি বাস্তবায়নের ফলে কী কী হবে আমরা একটু যদি পড়ি। 1 নম্বরে দেওয়া রয়েছে সরকারি বিভাগ সময়ের নির্ভরশীলতা কমছে। তারপর 2 নম্বর রয়েছে ব্যক্তি স্বাধীনতা রক্ষা পেয়েছে। 3 নম্বর হচ্ছে তোমার রাষ্ট্রের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। না, রাষ্ট্রের অচলাবস্থা কীভাবে সৃষ্টি হয়? তাহলে এটা হবে তোমার 24 হচ্ছে তোমার 1 এবং 2। তারপরে দেখো, তারপরে যদি দেখি আমরা 25 নম্বরে, জনমত কোনটি? এই যে কল্যাণকামী এবং যুক্তিযুক্ত মতামত কি জনমত বলা হয়। তারপরে দেখো, যে সমাজে বাস করে না সে হয় পশু, না হয় দেবতা। উক্তিটি কার? এটা হচ্ছে তোমার অ্যারিস্টটলের, প্রখ্যাত মানে বিখ্যাত উক্তি, সবাই জানো। রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক, উক্তিটি কে করেছেন? এটা হচ্ছে তোমার মিশেল ক্যামডেটাস। ঠিক আছে,
তারপরে দেখো 28 নাম্বার, নাগরিকতার স্থানীয় রূপের সাথে কোন প্রতিষ্ঠান জড়িত? এটা হচ্ছে তোমার সিটি কর্পোরেশন। তারপর হচ্ছে মালিহার দেশের শাসন ব্যবস্থা জনগণের অংশগ্রহণ রয়েছে, সরকার তার কাজের জন্য বাধ্যতামূলক জবাবদিহি করে, তার দেশে সরকার কঠোরভাবে আইন প্রয়োগ করে। উদ্দীপকে মালিহার দেশে বিদ্যমান রয়েছে কি? অবশ্যই এটা তোমার হবে সুশাসন ব্যবস্থা। তবে স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ কোনটি? স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হচ্ছে তোমার আইনের শাসন। তো আজকে ছিল এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের পরীক্ষাগুলোর A+ দিয়ে দিই, তোমাদের নাম্বার ভালো পাক। কার কয়টা হয়েছে তোমরা কমেন্টে জানাবে।